স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ভারতকে হারিয়ে লাল সবুজের জার্সিতে নিজের জয়ের খাতা খুলতে চান সমিত সোম। অবসান ঘটাতে চান দুই যুগের। এশিয়ান কাপ বাছাইয়ের বছরের শেষ ম্যাচটা হবে উত্তেজনায় ঠাসা। দেশি বিদেশি বলে কিছু নাই, সবাই মিলে একটা দল বাংলাদেশ। সেই লাল সবুজই ভারতকে হারিয়ে নতুন দিগন্ত করবে উন্মোচন, বার্তা দিলেন সমিত সোম। হাসান সজীবের রিপোর্ট। ইন্ডিয়া একটা ভালো টিম, আমরাও ভালো টিম। এই ম্যাচটার অনেক মিনিং আছে, তাই না? ওই রাইভালরিটা ভালো কম্পিটিশন হবে, বাট আমরা রেডি থাকবো। আর আশা করি যে আমরা জিততে পারবো, ভালো খেলতে পারি, ভালো পারফরমেন্স দিতে পারি। আর আমরা ওই উইনের জন্য খুঁজতেছি, আর ওই উইনটা পাবো এই টিউসডে ম্যাচে। সমিত সোমের মেসেজ ক্লিয়ার। দীর্ঘদিনের ক্ষুধা বাংলাদেশের প্রায় 2 যুগ। ভারতের বিপক্ষে জয়হীন লাল সবুজ, তবে এবার আর নয়। জয় এবং জয়ই একমাত্র কথা, তাতে উজাড় করে দিবে বাংলা। মার্চে শিলংয়ে ভারতের একের পর এক অসহযোগিতা মুখ বুঝে সহ্য করেছিল বাংলাদেশের ফুটবলাররা। পুরনো রাগ মেটানোর সুযোগ থাকলেও তা করেনি বাফুফে। উল্টো কড়া নিরাপত্তায় ভারতের প্রায় 45 জনের বিশাল বহরকে বরণ করে নিয়েছে বাংলা। ঘরের মাটিতে দাদাদের আপ্যায়নে কমতি রাখবে না বাফুফে, কিন্তু মাঠে তো আর আপ্যায়ন চলবে না। কোটি বাংলাদেশির চাওয়া এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ম্যাচ ভারত বাংলাদেশ মহারণ। নিজের জয়ের খাতা ওদের হারিয়েই খুলতে চান, যতই না কাগজ কলমে এগিয়ে থাকুক ভারত। আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট জিনিস যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ান ম্যাচের জন্য রেডি থাকতো। এরা ভালো টিম, বাট এদের গ্যাপও আছে। এদের বিটুইন মিডফিল্ড লাইন ডিফেন্স লাইনের গ্যাপ থাকে, ওইটার জন্য স্পেস থাকতে পারে। ইভেন তোমরা যে দেখছো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার ওইভাবে রাখতে পারবে না। আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে পাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। ভারত বাংলাদেশের সুপার রাইভাল, সেই দলের বিপক্ষে আত্মবিশ্বাসী সমীর। বাংলাদেশের লাল সবুজ বুকে নিয়েই তো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এসেছেন এখানে, কিন্তু সেই করে দেখানোর মতো পর্যাপ্ত সুযোগ কি পাবেন সমিত সোম? তা একটা বড় প্রশ্ন। কারণ কাবরেরা যে গেল কয়েক ম্যাচ ধরেই তাকে খেলতে নামাচ্ছে হাফ টাইমের পর। মানে আমাদের তো টিম হলো সব 11 প্লেয়ার, দেশি বিদেশি, ডাজন্ট ম্যাটার, তাই না? আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কিভাবে জিতবো। ভারতের বিপক্ষে বিগ ম্যাচ, তার আগে সমিত সোমের একটা বার্তা যেন বাংলাদেশকে বড় একটা অনুপ্রেরণাই জোগালো। দেশি বিদেশি বলতে তিনি কিচ্ছু বোঝেন না, সবাই একটা দল এবং সবাই একটা উদ্দেশ্যেই যাচ্ছে। বাংলাদেশ দলকে তিনি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে ভালো একটা জায়গায়, পরিবর্তন আসছে। আর সেই পরিবর্তনের হাওয়াটা শুরু হবে এই ভারতের বিপক্ষে জয় দিয়ে ন্যাশনাল স্টেডিয়ামে, সেই অপেক্ষায় সবাই আছেন। বাংলাদেশ শিলংয়ে মার্চে ভারতের বিপক্ষে জিততে পারেনি, ড্র হয়েছে। সে ম্যাচটা সমিত সোম টেলিভিশনে বসে দেখেছেন, কষ্ট পেয়েছেন। তবে এবার তিনি সেই কষ্টটা লাঘব করতে চান, বাংলাদেশকে জয় এনে গোটা বাংলাদেশের সমর্থকদের আনন্দে ভাসাতে চান। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। যে যাই বলুক লোকে, ফুটবলারদের তো আর তাদের হেড কোচ কাবরেরার উপর ভরসা না করে উপায় নেই। কিন্তু দিন শেষে কোচের বিভিন্ন সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে তীব্রভাবে। আর তার চেয়ে বড় কথা, হামজা সমিত সোমদের মতো তারকাদের দলে নিয়েও ম্যাচ জিততে পারছেন না স্প্যানিশ কোচ। বাফুফের সভাপতি বলছেন ভারত ম্যাচের পরেই আসছে কাবরেরাকে নিয়ে সিদ্ধান্ত। রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে প্রথম বিভাগ ফুটবল খেলা, তবে সেখানে দর্শকের চেয়ে ফুটবল কর্মকর্তার সংখ্যাই যেন বেশি। অবস্থা এর চেয়ে ছিল বেগতিক, কারণ এই লেভেলের খেলাই যে বন্ধ হয়ে গিয়েছিল। তবে একজন হামজা চৌধুরী সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রবাসী ফুটবলারদের ব্র্যান্ড ভ্যালুর সুবাদে সুদিন ফিরতে শুরু করেছে ফুটবলে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও তো আছে। হামজারা যে ম্যাচ জিততে পারছেন না। কোচের ট্যাকটিক্স আর টিম ফরমেশন নিয়ে প্রায় প্রতিটা ম্যাচের পরেই উঠেছে প্রশ্ন, বেড়েছে হতাশা। সিন্ডিকেট বাজির অভিযোগও উঠেছে বিভিন্ন মহল থেকে। বাফুফে বস বলছেন সব অবজারভেশন আমলে নেওয়া হবে ভারত ম্যাচের পর। আমরা ভারত ম্যাচের সাথে জিতবো, ভারতকে হারিয়ে আমরা আমাদের 2025 বছরটাকে ভালোভাবে আমরা শেষ করব। তারপরের দিন থেকে অফকোর্স আমাদের নিউ প্ল্যানিং আমরা চলে যাবো, সেটা আমাদের কমিটির মাধ্যমে সবাইকে আমরা জানিয়ে দেব। ভারতের বিপক্ষে জিততে মরিয়া বাংলাদেশ। এর বাইরে আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে বড় কিছু অর্জনের সুযোগ নেই হামজাদের, কারণ এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বেশ আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে তাবিত আওয়াল এবারে ছুটতে চাইছেন আরেক লক্ষ্যের পেছনে। খেলার জন্য আমরা লাস্ট মোমেন্টে গোল না খাই, টেকনিক্যালি কোথায় কোথায় আমাদের
দেখে সেটাও আমরা চিন্তা করছি। ভবিষ্যতে বেটার রেজাল্ট করার জন্য কি করা যায়, কিন্তু রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াইতে হবে। এটা আমাদের একটা প্রমিস ছিল। আমাদের কমিটি 1 বছর হয়ে গেছে, আমরা র্যাঙ্কিং ওরকম করতে পারি নাই। তো ইনশাল্লাহ 2026 র্যাঙ্কিং নিয়ে আমরা কাজ করব। বাফুফে নির্বাচনের আগেই এই কমিটি কথা দিয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ে অন্তত 150-র ঘরে বাংলাদেশকে নিয়ে যেতে চান তারা। সেই লক্ষ্য এবারে কত দিনে পূরণ হয় আর কিভাবে হয় সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, 71। আয়োজন ফুটবলের, সেখানে খেলাটার সাথে জড়িত শীর্ষ কর্তারাও হাজির। প্রথম বিভাগ ফুটবলের উদ্বোধনের আয়োজনের ব্যানারে ফুটবল বানানটাই ভুল। এটা দেশের ঘরোয়া ফুটবলের খারাপ অবস্থারই কি বহিঃপ্রকাশ? ঢাকা মহানগর লীগ কমিটির চেয়ারম্যান সাবির আহমেদ আরেফ অবশ্য খেলাযোগকে বললেন, বানান ভুলের সাথে দেশের ফুটবলের কোনো সম্পৃক্ততা নেই। এই স্টুপিড একটা হইলো। এখন এটা আমাদেরকে দেখারও নাই। দায়িত্ব ছিল ওই যে কি নাম ফেডারেশনের কি মেহেদি নাকি, মেহেদির প্রধানের দায়িত্ব ছিল। কালকে এটা আমি ফেডারেশনে যে ধরবো আর কি, ওকে পাইনি এখনো। সভাপতি সাহেব যখন আসলেন তার আগেও তো এটা জাস্ট খুলে ফেলাও তো যাইতো নাকি, ভুলটাই দিয়েই আমরা কভার করলাম। তৎক্ষণিক আর কি, এটা তো চিন্তা ঢুকে নাই, কিন্তু ভুলটা পড়ছে খেলা শুরুর সময় আর কি, যখন আমরা বিএপিতে এসে বসছি তখন আমাদের চোখে পড়ছে আর কি। তখন তো অলরেডি সব প্রোগ্রাম শেষ হয়েছে। না, ফুটবলের দুরবস্থা এটা বলা যাবে না, কিন্তু মিস্টেক তো একটা বিরাট মিস্টেক। খেলার সঙ্গে স্পেলিং এর কোনো সম্পর্ক নাই আর কি। ঠিক আছে, আমরা তো টুর্নামেন্ট করছিলাম 15 তারিখে চালু করবো, 15 তারিখে চালু করছি। ফার্স্ট ডিভিশন তো অনেকদিন ধরে বন্ধ ছিল। ঘরোয়া ক্রিকেটে আগে থেকে হার্ড হিটার হিসেবে পরিচিতি পাওয়া সোহান বাংলাদেশ এ দলের জার্সিতেও তুলেছেন ঝড়। টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন এই ওপেনার। সোহানের 35 বলে করা সেই সেঞ্চুরি এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রথম ম্যাচে হংকংকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দোহাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 167 রান তোলে হংকং। 168 রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সোহান এবং জিসান আলম। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা সোহানকে সঙ্গ দেয়া জিসানের ব্যক্তিগত 20 রানে ফিরে গেলেও ভাঙে 111 রানের উদ্বোধনী জুটি। সঙ্গী হারালেও 35 বলে সেঞ্চুরি করে রেকর্ড বুকে নিজের নাম তোলেন হাবিবুর রহমান সোহান। আর ইনিংসের 11 নম্বর ওভারে 5 ছক্কায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্যাপ্টেন আকবর আলী। এক ওভারে 5টা ছক্কা হাঁকিয়ে আকবর আলী মাঠ ছাড়লেন ম্যাচ জিতিয়ে। জাতীয় দলে জায়গা পাওয়ার দাবিটাও যেন তুললেন এশিয়া কাপের রাইজিং স্টার্সে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা এই ব্যাটারের প্রশংসা করেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় দলের হেড কোচ নাভিদ নওয়াজ। আকবর নিজে বলেছিলেন পারফর্ম করে যেতে চান, বাকি দায়িত্ব নির্বাচকদের। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। 5 বলে 5 ছক্কা রাইজিং স্টার্স এশিয়া কাপে ক্যারিয়ারের সেরা ইনিংসটাই কি খেললেন আকবর আলী? সেই সাথে নির্বাচকদেরও কাজ বাড়িয়ে দিলেন। জাতীয় দলের ডাক পাওয়ার দাবিটাও জানিয়ে রাখলেন। হংকং চায়নার বিপক্ষে খেললেন ছোড়ো এক ইনিংস। আকবর কত ভালো ব্যাটার তার একটা ব্যাখ্যা দিয়েছেন তার সাবেক কোচ নাভিদ নওয়াজ, যার হাত ধরে বিশ্বকাপ জিতেছিলেন আকবর আলীরা। সেই কোচের চোখে আকবর টপ ক্লাস। নির্বাচকরা কেন তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করেন না, সেই প্রশ্ন ছুড়ে দিলেন নাভিদ। Well, I think Akbar has performed quite well in the last year or so, and সে গেল বছরও দারুণ করেছে। আমি জানি সে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে, মিডল অর্ডারে দারুণ ব্যাটিংও করে। আমি জানি না জাতীয় দলের নির্বাচকরা তাকে নিয়ে কি ভাবছে। তার কাছ থেকে বাংলাদেশ অনেক কিছু পেতে পারে। আমি মনে করি সে শীঘ্রই জাতীয় দলে ডাক পাবে এবং ভালো করবে। play for Bangladesh very soon. I think he deserves it. ঘরোয়া ক্রিকেটে আকবর নিয়মিতই ভালো করেন, তবুও জাতীয় দলের জন্য তার ডাক আসে না। প্রশ্ন ছিল এ নিয়ে আকবরের কোনো হতাশা কাজ করে কিনা। না, এটা আসলে খারাপ লাগা ওইভাবে করে না। আমি চিন্তা করি যে আমি যদি আরও ভালো করি অবশ্যই আমারও সুযোগ আসবে, বাট ওদেরকে নিয়ে আমার কোনো নেই যে ওরা খেলতেছে আমি খেলতেছি না, এরকম বিষয়টা এমন না, কখনোই এমন না। সবসময় চিন্তা করি আমি যদি নিজে ভালো করতে পারি আমারও নিজেরও সুযোগ আসবে ইনশাল্লাহ।
ঘরোয়া লিগের পারফরমেন্সের উপর ভর করে জাতীয় দলের প্লেয়ার সিলেকশন করেন সিলেক্টররা, আর সেখানে আকবরের পারফরমেন্স তার হয়েই কথা বলছে। গেল 2 NCL T20-তে ক্যাপ্টেন্সি করে দলকে শিরোপা জিতিয়েছিলেন, ব্যাট হাতেও দিয়েছিলেন নিজের সেরাটা। NCL T20 2025-26-এ মিডল অর্ডারে ব্যাট করে দ্বিতীয় সর্বোচ্চ রান গেটার হয়েছিলেন এই ব্যাটার। তখনও আলোচনা এসেছিল এই আকবর জাতীয় দলে খেলবেন কবে। আকবর পারফরমেন্সের ঝলক দেশ ছাড়িয়ে বিদেশের মাঠেও দেখা গেছে। হংকং চায়নার বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টার্সে 13 বল খেলার সুযোগ পেয়ে করেছেন 41 রান। ফিয়ারলেস ব্যাটিং কাকে বলে সেটাই যেন দেখিয়েছেন এই ব্যাটার। গেল NCL-এই মার্কুটে ব্যাটিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। 174 স্ট্রাইক রেটে মেইনটেইন করেছেন NCL T20-তে। মিডল অর্ডারের জন্য বেশ ভালো অপশন হতে পারেন আকবর। সেই সাথে উইকেট কিপিং তো আছেই, নেতৃত্বের হিসেবটা না হয় পরেই করা যাক। আবু নাইম, 71। বোলিংয়ে নতুন নতুন অস্ত্র মজুদ করছেন শরীফুল ইসলাম। পঞ্চগড় এক্সপ্রেসকে পাল্টে দেওয়ার বড় কারিগর মুস্তাফিজুর রহমান। শরীফুল বলছেন, খারাপ সময়ে মেলে কাটার মাস্টারের মতো অভয় কাটার স্লোয়ার ডেলিভারি দেওয়ার টেকনিকও শিখিয়ে দিচ্ছেন মুস্তাফিজ। শরীফুলের ভাবনা জেনেছেন সাইফুল রূপক। আমার উচ্চতা 5 ফুট 5.5। আপনার কত? 6 ফুট 4। মানে অনেক ডিফারেন্স। আমার জন্য কষ্ট এবং ফ্রেম ঠিক করা কষ্ট, বরঞ্চ আমরা বসে ইন্টারভিউটা দিই, সেটা আসলে ক্যামেরাম্যানের জন্য ফ্রেম ঠিক করা ভালো হবে। শরীফুল, উচ্চতা নিয়ে কোনো বিড়ম্বনায় পড়েন? না, সবাই এটাকে ভালোই বলে যে এজ এ বাংলাদেশি হিসাবে না, মাশাআল্লাহ খুব সুন্দর হাইট। এবং বোলিংয়ের ক্ষেত্রে নিশ্চয়ই এটা অনেক ফায়দা দেয়। অবশ্যই আপনার বোলিং, ব্যাটিং, ফিল্ডিং বলেন সব কিছুতেই হাইটের একটা ভালো আছে, অ্যাডভান্টেজ আছে। শরীফুল কি শিখছে? শরীফুল তার অস্ত্রর যে ভান্ডার সেখানে আর কি কি যুক্ত করছে? অবশ্যই প্র্যাকটিসে তো অবশ্যই করতেছি, সেটা এখন না বলে ম্যাচে যদি কখনো ভালো ডেলিভার করতে পারি সো তখনই ওটা হবে। শরীফুলের ইনসুইং ভালো হয়, শরীফুলের পেসও ভালো আছে, শরীফুলের হাইটের কারণে এক্সট্রা বাউন্স পাওয়া যায়, ক্যারি হয় বল। ইউএইর বিপক্ষে শারজাতে আমরা দেখলাম যে শরীফুল পুরাতন বলে কাটারটা খুব ভালো মারছে, শরীফুল ওয়াইড ইয়র্কার খুব ভালো মেরেছে এবং এক্সিকিউটটা খুব দারুণ হয়েছে, যেটা আমরা মুস্তাফিজের কাছে দেখি। শরীফুল সেইগুলো আয়ত্তে এনেছে অনেকটা। এখন হয়তো বললাম তো, যত ম্যাচ খেলবো তত আরও আপনার কনফিডেন্স বাড়বে এবং কি শেখার কিছু নতুন কিছু আসবে। সো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এগুলো যাতে অ্যাকুরেসি আরও পারফেক্ট হয়, 100% অ্যাকুরেসি হয়। সো সেগুলো নিয়ে কাজ করবো, প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ যাতে ভালো কিছু করতে পারি। এটা কি একটা ব্লেসিং যে মুস্তাফিজুর রহমান আপনার টিমমেট, মুস্তাফিজুর রহমানের সাথে আপনি ম্যাচ খেলেন, মুস্তাফিজুর রহমানের সাথে আপনি নেটে বোলিং করেন, যে কিনা দুনিয়া জুড়ে তার মানে খ্যাতি আছে অনেক। সে কাটার মাস্টার, দুর্দান্তভাবে এক্সিকিউট করে। তার কাছ থেকে শেখা যে উনি পারে, বড় ভাই পারে, আমিও আরেকটু যদি শিখি ওনার কাছ থেকে, আরেকটু যদি তাকেও ইমপ্রেস করার বিষয় থাকে। অবশ্যই ব্লেসিং। আমি খুব লাকি যে ওনার হাতে আমি ক্যাপটা পেয়েছি, ওডিআই ক্যাপটা মিরপুরে, আর ওনার সাথে খেলতে পারতেছি, আর ওনার সাথে ক্লোজ ভাইয়ের সম্পর্ক আমার। ফার্স্ট এশিয়া কাপে যখন আমি একটা ম্যাচ খুব বাজে করছিলাম, তো পরের প্র্যাকটিস সেশনে উনি আমার পিছনে দাঁড়িয়েছিল, যে আফগানিস্তানের সাথে যখন খেলা হবে তখন উনি আমাকে পিছন থেকে দেখতেছিল আমার কি করলে আরও বেটার হয়। সো এজ এ লাইক কোচের মতো। সো এটা আসলে অনেক বড় পাওয়া যে টিমমেটস মানে মুস্তাফিজ ভাই আমাকে এভাবে শেখাচ্ছে বা ভালো কিছু বলতেছে। সো এখানে ওইভাবে আমি কাজ করতেছি, তো এখানে অনেক কিছু মানে নিজের কিছু অনেক বড় পাওনা। মুস্তাফিজ আপনাকে দেখায়, শেখায়, কাটার অনেক কিছুই শেখায় স্বাভাবিকভাবে। যখন একটা নেটে একটা কাটার বা একটা স্লোয়ার ভালো এক্সিকিউট করতে পারেন, তখন বড় ভাই নিশ্চয়ই হাততালি দেয় বা আপনি গিয়ে বলেন যে ভাই ঠিক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। যখন ভালো কিছু হয় উনি বলে হ্যাঁ এটা কন্টিনিউ করো, কীভাবে করছিস, রান আপটা কীভাবে গেছে, রিদমটা কীভাবে গেছে, এটা বারবার মনে করার চেষ্টা করো, তাহলে নেক্সট ডে ভালো হবে। বাউন্সার না ইয়র্কার না স্লোয়ার, সব প্রপার, কারণ সবই দরকার আছে খেলতে গেলে, ঠিক আছে, শুধু একটা দিয়ে হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শরীফুলের টার্গেট যে ডে বাই ডে আসলে যেখানেই সুযোগ পায় দেশের হয়ে পুরোটা নিংড়ে দেয়া, দুর্দান্ত পারফরমেন্স করে দেশের জয়ে বড় অবদান রাখা, এবং অবশ্যই নিজেও তৈরি হচ্ছেন ইন্টারন্যাশনাল সার্কিটে যেন টিকে থাকতে পারেন, পারফর্ম করতে পারেন, অর্থাৎ তার বোলিং ভ্যারিয়েশন বাড়ছে। সাইফুল রূপক, 71। সাঁতারের বর্তমান অবস্থান পরিবর্তন করতে চায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন। 2 দফায় বাছাই করে 70 জন সাঁতারু নির্বাচন করা হয়েছে। 2 বছরের টাইম ফ্রেমের এক ক্যাম্প শুরু হবে জানুয়ারিতে। ক্যাম্প শেষে উত্তীর্ণদের উপার্জনের ব্যবস্থাও করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে ফেডারেশনটি। বিস্তারিত আবু নাইমের প্রতিবেদনে।
সাঁতারু খোঁজে বাংলাদেশ ব্যানারের নামের মতো করেই দেশের আনাচে কানাচে থেকে প্লেয়ার হান্ট করছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। খুঁজে এনেছে আগামীর সেরা সাঁতারুদের, খুঁজেই ক্ষান্ত হয়নি ফেডারেশন, ওদের দেখভালের দায়িত্বও নিয়েছে তারা। স্পোর্টসে কোয়ালিটি ফ্যাসিলিটিসের বিকল্প কিছুই নাই। আর্থিক সচ্ছলতা না থাকলে সাধারণের পক্ষে তা মেইনটেইন করা সম্ভব না, কিন্তু দায়িত্ব যখন ফেডারেশন নেবে তখন নিশ্চিন্তে থাকা যায়। প্লেয়ারদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে ওদের বিশ্বমানের সাঁতারুতে পরিণত করতে চায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন। সাঁতারু খোঁজার প্রথম পর্বে 64 জেলার 15টি ভেন্যুতে 2089 জন সাঁতারু খুঁজে পায় বাংলাদেশ। বাছাই পর্ব পার করে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 630। 493 জন বালক, 137 জন বালিকার একটা স্লট খুঁজে পায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন। সেখান থেকে 10 দলে ভাগ হয়ে মিরপুরের সুইমিং কমপ্লেক্সে 15 জুলাই থেকে 5 নভেম্বর পর্যন্ত চলে বিশেষ এক ক্যাম্প। সাঁতারু বাছাইয়ের প্রক্রিয়াও শেষ হয় মিড নভেম্বরে। 47 জন বালক, 23 জন বালিকা নিয়ে শেষ হয় এই ক্যাম্প। আবাসিক ব্যবস্থা সহ এই 70 জনকে নিয়ে 2 বছরের এক ক্যাম্প শুরু হবে 2026 সালের জানুয়ারি মাস থেকে। দীর্ঘমেয়াদী এমন পরিকল্পনার জন্য ধন্যবাদ পেতেই পারে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। দেশের বাকি স্পোর্টসগুলোর মতো সাঁতারেও বাংলাদেশ বিশ্বমঞ্চে জায়গা করে নেবে, সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন ফেডারেশনটির সভাপতি। এই মহতী উদ্যোগ, আমি যেটা বলেছি, আমাদের অতীতেও চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমরা এই প্রচেষ্টাকে সফল করার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতের যে চ্যালেঞ্জ, আমি মূল চ্যালেঞ্জটা বলেছি তহবিল সংগ্রহ, সেটাকেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সবার সহযোগিতা নিয়ে সফলভাবে যাতে আমরা সমাপ্ত করতে পারি। 2 বছর একটা দীর্ঘ সময়, 2 বছরে অনেক খরচ হবে, তবে আমরা সবাই যদি আন্তরিক থাকি এবং আমরা যদি কয়েকজন ভালো পৃষ্ঠপোষক জোগাড় করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা এটা সফলভাবে শেষ করতে পারবো। তৃতীয় পর্বের ক্যাম্পে যারা পাস মার্ক পাবে তাদের জন্য রয়েছে সুখবর। বিভিন্ন বাহিনীর বা সংস্থায় চাকরির ব্যবস্থাও করবে ফেডারেশন। তবে 2 বছর মেয়াদী এই প্রজেক্টের দরকার ভালো পৃষ্ঠপোষক। সহসভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর ও কার্যনির্বাহী কমিটির প্রস্তাবকে সামনে এনে সভাপতি বলেন, ভালো প্রশিক্ষক দরকার আমাদের। যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা ওখানে বসে আলোচনা করছিলাম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সহসভাপতিবৃন্দ তারাও যেটা মতামত দিচ্ছিলেন যে আমরা যদি একজন ভালো প্রশিক্ষক পেতাম, দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, এবং তাকে যদি উপযুক্ত সম্মানী দিয়ে তাকে যদি আমরা রাখতে পারতাম, তাহলে আমার বিশ্বাস আমরা আরও ভালো ফলাফল আশা করতে পারতাম। সমাপনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সভাপতি নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও সহসভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর। সাঁতারুদের তৃতীয় পর্বের জন্য তারা শুভকামনা জানিয়েছেন। দেশের সব খেলাই এগিয়ে যাবে, সেই ভাবনাকে সামনে রেখে সাঁতারুদের জন্য থাকবে শুভেচ্ছা। আবু নাইম, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।